হ্যাঁ স্যার, শুরু করতে পারো। ওকে, সকলকে শুভ সন্ধ্যা। স্যার, আমার আওয়াজ এবং স্ক্রিন সঠিকভাবে শোনা এবং দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তোমাদের আগামীর জন্য অনেক অনেক শুভকামনা। আমরা আজকে 14 তারিখ, 14 সেপ্টেম্বর, আমরা ইতিমধ্যে 11-12 বাংলা এসএলএসটি পরীক্ষা দিয়ে এসেছি। তারই উত্তর আলোচনা করব আজকের এই ক্লাসে। আমাদের প্রথম প্রশ্ন ছিল আজকের, যে চর্যাপদে বর্ণিত ডোম ও নিষাদের বৃত্তি কি ছিল? আমরা এটা জানি, এটা একটা খুবই সহজ প্রশ্ন, কারণ চর্যাপদ, ডোম সহ আরো যে নিম্নবৃত্তের যে সকল মানুষ ছিল তাদের কথা কিন্তু চর্যাপদে বেশি করে বর্ণনা করা হয়েছিল। এবং এদের মধ্যে এই যে চারটি যে অপশন আছে তার মধ্যে নৌকা চালানো, এটা কিন্তু তাদের একটি পেশা ছিল। তাই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নৌকা চালানো। আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব। অব মথুরাপুর মাধব গেল, গোকুল মানিক কো হরিনেল, যে পর্যায়ের পদ তার নাম কি? ভাব সম্মেলন, আক্ষেপানুরাগ, অভিসার না মাথুর? এই পর্যায়ের পদের শ্রেষ্ঠ কবি হচ্ছেন বিদ্যাপতি। এবং এই যে অব মথুরাপর মাধব গেল, গোকুল মানিক্য হরিনেল, অর্থাৎ কৃষ্ণ যখন ছেড়ে চলে যাচ্ছে ব্রজধাম, মথুরায় চলে যাচ্ছে, তখন সবার যে একটা হাহাকার, সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে, অর্থাৎ একটা বিরহ। তাই এখানে কিন্তু সঠিক উত্তর মাথুর। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাথুর। পরবর্তী প্রশ্ন, সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে, এটি যার জীবন অবলম্বনে রচিত? বিনোদ বিহারী মুখোপাধ্যায়, নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর না রামকিঙ্কর বেইজ? দেখো, অনেকেরই এখানে কনফিউশন হয়েছে, কারো কারো নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর বা রামকিঙ্কর বেইজকে নিয়ে। তোমাদের টেক্সট বই দেখবে রামকিঙ্কর বেইজের একটি আঁকা ছবি রয়েছে একদম শেষের দিকে চিত্রকলায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে একজন কৃষক একটি গরুকে নিয়ে যাচ্ছে এবং রামকিঙ্কর বেইজ সেখানে সই করে দিয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে রামকিঙ্কর বেইজ। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর রামকিঙ্কর বেইজ। পরবর্তী প্রশ্ন, অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস কি? দেখো, এই উপন্যাসটাকে কেন্দ্র করে 2003 সালে উর্মিলা মাতোন্ডকরের একটি সিনেমাও হয়েছিল, সিনেমারও সেই একই নাম। সিনেমাটাও যতখানি আহ, প্রচুর পরিমাণে প্রশংসিত হয়েছিল। এবং অমৃতা প্রীতম, সে একজন পাঞ্জাবের অধিবাসী হলেও তার উল্লেখযোগ্য বেশ কিছু লেখা হচ্ছে সুনেহে রয়েছে, কাগজতে ক্যানভাস রয়েছে। এক্ষেত্রে পিঞ্জর ছিল তার উপন্যাস ধর্মী একটি রচনা। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পিঞ্জার। অমৃতা প্রীতমের প্রথম লেখা ছিল লেহেরে। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, পিঞ্জার। 5 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য একটি কি? আলংকারিক মহাকাব্য, জাত মহাকাব্য, গীতিকাব্য না এলিজি? এলিজি বলতে শোককাব্য। দেখো, মেঘনাদ বধ কাব্যকে কেউ শোক হিসাবে দেখছে না। এবার প্রশ্ন উঠতে পারে, স্যার এখানে তো শোক রয়েছে, মেঘনাদের মৃত্যু দেখতে পাচ্ছি, বীরবাহ মৃত্যু দেখতে পাচ্ছি, তারপর রাবণ এক এক করে তার প্রিয় সম ভাইকে হারাচ্ছে, পুত্রকে হারাচ্ছে, কত রাক্ষস কুলের মরণ ঘটছে। হ্যাঁ, মানছি, কিন্তু শোকের থেকেও এখানে বীরত্বটাকে, করুণ রস রয়েছে, পাশাপাশি কিন্তু যে বীর রস সেটাও কিন্তু এখানে রয়েছে। এবার একে কিন্তু সাহিত্যিক মহাকাব্য রূপে পরিগণিত অতি অবশ্যই করা হয়। এবার সাহিত্যিক মহাকাব্য এখানে অপশন নেই, তাহলে স্যার কোনটা হতে পারে? আলংকারিক মহাকাব্য না জাত মহাকাব্য? দেখো, মাইকেল মধুসূদন দত্ত এত সুন্দরভাবে এই মেঘনাদ বধ কাব্যের মধ্যে ভাষা, ছন্দ, অলংকার, এমনকি ভাবগত দিক থেকেও একটা সুন্দর সুষমা সৌন্দর্য কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন। ঠিক যেভাবে অলংকার পড়লে আমাদেরকে আরো বেশি সুন্দর দেখায়, মেঘনাদ বধ কাব্য সে খানিকটা সেরকমই। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে আলংকারিক মহাকাব্য। অর্থাৎ 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আলংকারিক মহাকাব্য।
তাবিজ শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি, ফার্সি, পর্তুগিজ না ওলন্দাজ? এখানে তাবিজ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে। এটা একটা খুব শব্দ ভান্ডারের একটা উল্লেখযোগ্য প্রশ্ন। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, আরবি। পরবর্তী প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার শেষ স্তরের নাম কি? দেখো শেষ স্তরে কি কি হচ্ছে, শেষ স্তরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভাষার কিন্তু বেশ কিছু ভাঙন ধরছে এবং সেখান থেকে আস্তে আস্তে তারপরে সে ভাঙন থেকে আমরা নব্য ভারতীয় আর্যের কিন্তু উৎপত্তি দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কিন্তু অবহট্ট সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অবহট্ট। পরবর্তী প্রশ্ন, ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? আমরা দেখেছি যে যখন শ্রীরামপুর মিশন বিদেশ থেকে আসা ছাত্রছাত্রীদের, বিশেষ করে ইংল্যান্ডের তরুণ যুবকদের শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন রকম গ্রন্থের অনুবাদ করছে, সেক্ষেত্রে উইলিয়াম কেরি প্রচুর পরিমাণে সাহায্য করছে এবং উইলিয়াম কেরিকে আবার সাহায্য করছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, তারপর রামরাম বসু, রাজীব লোচন মুখোপাধ্যায়, চণ্ডীচরণ মুন্সী প্রমুখেরা। ৩২ সিংহাসন কিন্তু লিখেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। রাজা প্রতাপাদিত্য কিন্তু রামরাম বসু, আর উইলিয়াম বসুর তো অতি অবশ্যই কথামালা ইত্যাদির রচনা রয়েছে। তাহলে ৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেন নদের চাঁদকে পিষে দিয়ে চলে গিয়েছিল তার নাম কি? একদম টেক্সট থেকে তোমরা দেখেছো আজকের প্রশ্নে কিন্তু টেক্সট থেকে বেশ কিছু প্রশ্ন ছিল এবং ব্যাকরণ থেকেও বেশ কিছু প্রশ্ন ছিল। পাশাপাশি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল কিন্তু সাহিত্যের রূপরীতি এবং ভাষা সংস্কৃতি অংশটুকুনিকে। টেক্সট যারা যারা খুব ভালোভাবে পড়েছে তারা কিন্তু টেক্সটের প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। দেখো ৫ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন, ৪ নম্বর আপ প্যাসেঞ্জার ট্রেন, লালগোলা এক্সপ্রেস না ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। যখন একাকী হাঁটতে হাঁটতে কথক এগিয়ে যাচ্ছে এবং তার বিভিন্ন রকম নদীর কাছাকাছি যাচ্ছে, বিভিন্ন রকম চিন্তা তার মাথায় আসছে, তখনই কিন্তু হঠাৎ করে এই ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিষে দিয়ে যায়। মৃদুল দাশগুপ্তের রচনায় কিন্তু আমরা সেটা দেখতে পাই। তাহলে ৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ৭ নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন। পরবর্তী প্রশ্ন, কার্টেন রেইজার এই পরিভাষাটি কার সাথে যুক্ত? দেখবে এটা সহজ একটা জিনিস, মঞ্চে যখন পর্দাটা উঠছে সেটাই তো কার্টেন রেইজার। এটা কোথায় দেখা যায়, মঞ্চে কি অভিনীত হয় না? নাটক। তাহলে এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন এ, নাটক। ১০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নাটক। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব, অর্থাৎ ১১ নম্বর প্রশ্ন। দ্য লেডি উইথ দ্য ডগ এই গল্পের রচয়িতা কে? ল্যাংস্টন হিউজ, আর্নেস্ট হেমিংওয়ে, গীতা মপাসা না আন্তান চেখভ? মপাসার নেকলেস গল্পটা খুব গুরুত্বপূর্ণ। এটা মপাসার লেখা নয়, অনেকে গুলিয়ে ফেলেছে। মপাসা লিখেছিল নেকলেস গল্পটা, কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হবে আন্তান চেখভ। তাহলে ১১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, আন্তান চেখভ। পরবর্তী প্রশ্ন, ১৯ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন চালু হয়েছিল কবে? নাট্য নিয়ন্ত্রণ আইন জানো, এই আইনটির মাধ্যমে সরকার কিন্তু নাটকের মাধ্যমে যাতে কোনো রকম সরকার বিরোধী বক্তব্য কিছু পেশ না করা যায়, বেশ কিছু বিধিনিষেধ কিন্তু আরোপ করেছিল এবং এই আইনটি কার্যকর হয়েছিল ১৮৭৬ সালে। তাহলে অপশন এ এর সঠিক উত্তর ১৮৭৬। পরবর্তী প্রশ্ন, বইমাত্রেয় শব্দের প্রকৃতি প্রত্যয় কি? দেখো ত্রয় এও এও স্নেহ, আমরা যদি প্রত্যয়ের দিক থেকে দেখি স্নেহ প্রত্যয় আমরা জানি রয়েছে, তাহলে যদি প্রত্যয়ের দিক থেকেও দেখি তাহলে অপশন ডিটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি, কারণ বিমাতা যুক্ত ত্রয়, ত্রয় মানে তিনটি, এখানে তো তিনটি, তো ত্রয় তো প্রত্যয় নয়, প্রত্যয় স্নেহ। তাই বইমাত্র শব্দের প্রকৃতি প্রত্যয় হলো বিমাতৃ যোগ স্নেহ। তাহলে ১৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, বিমাতৃ যোগ স্নেহ। ৪ নম্বর প্রশ্ন, এই বর্ষায় বিদ্ধ করিব, এটা বন্যায় হয়েছে, এটা হবে বর্ষায়। নিম্নরেখ শব্দটি যে কারক। দেখো
বর্ষা দ্বারা বিদ্ধ করিব, দ্বারা থাকলেই করণ কারক। স্যার এটা তো বুঝলাম, কিন্তু এখানে তো সবই তো করণ আছে। যন্ত্রাত্মক করণ, উপায়াত্মক করণ, হেতুময় করণ না লক্ষণাত্মক করণ? বর্ষাটা কি? বর্ষা একটা যন্ত্র, তার দ্বারা হত্যা করা হবে। তাহলে বর্ষা যেহেতু একটা যন্ত্র, তাই এটা যন্ত্রাত্মক করণ। অপশন এ এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি আলোচনা করে? প্রথম অপশন আছে ভাষার অতীত। ভাষার অতীত তো ঐতিহাসিকমূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে। বিভিন্ন ভাষার সাদৃশ্য নিয়ে আলোচনা করে তুলনামূলক ভাষাবিজ্ঞান। তাহলে পড়ে থাকলো ভাষার ভবিষ্যৎ আর সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান মানে কি? কোনো ভাষার সম্পর্কে বিস্তারিত এখন যা রয়েছে সেই নিয়ে সমস্ত কিছু আলোচনা করা। তাহলে কি ভাষার গঠন রীতি আলোচনা করে? তাহলে 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশন বি, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। পরবর্তী প্রশ্ন, রাজসিংহ যে শ্রেণীর সার্থক উপন্যাস? তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা খুব সহজ প্রশ্ন, যে একটা ঐতিহাসিক উপন্যাস। রাজসিংহ একটি ঐতিহাসিক উপন্যাস। তাহলে অপশন সি কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস। পরবর্তী প্রশ্ন, শৈলী শব্দের অর্থ কি? দেখবে শৈলী শব্দের অর্থ তোমাদের এটা একদম ভাষা সংস্কৃতি টেক্সট বই থেকে দিয়েছে, কিন্তু ওখানে শৈলী শব্দের যে একদম কি বলতে চেয়েছে, একদম স্পেসিফিক যে অর্থ সেটা সেভাবে বলা নেই। তাই অনেকে রচনারীতি আর কৌশলের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে, কিন্তু এক্ষেত্রে কৌশলটাই সঠিক উত্তর হবে। কারণ শৈলী বলতে একটা রীতি, আর রীতি মানে কি? কৌশল। এবার সেটা যে শুধুমাত্র কোনো কিছু লেখার ক্ষেত্রে হলেই সেটা রচনা রীতি, কিন্তু শৈলী তো ভাস্কর্য শৈলীও হতে পারে। এবার ভাস্কর্যের ক্ষেত্রে তো আর কোনো লেখালেখির বা রচনা করার কিছু ব্যাপার থাকে না। তাই এক্ষেত্রে যদি খুব সূক্ষ্ম বিচার করি, তাহলে কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, কৌশলই হবে। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কৌশল। পরবর্তী প্রশ্ন, কা তরুবর পঞ্চে বিড়াল, এটা কার লেখা? খুব সহজ একটা পদ, যাকে আদি সিদ্ধাচার্য বলা হয়, অর্থাৎ লুইপা, যার মোটামুটি 2টি পদ পাওয়া গেছিল, আর কান্নপাড় 13টির মধ্যে 12টি পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু কা তরুবর পঞ্চে বিড়াল এটি লুইপাদ, তার লেখা। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, লুইপাদ। পরবর্তী প্রশ্ন, ঠাকুমা মহাভারত পড়েন, এই ঠাকুমা কি? দেখো কর্মকর্তৃবাচক কাকে বলে? যে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলো যা উত্তর পাওয়া যায়, কে দিয়ে প্রশ্ন করো সে একই উত্তর পাওয়া যায়। আর ভাববাচ্যে ক্রিয়াটা সম্প্রসারণ হয়, এখানে কোনো কর্তার উল্লেখ থাকে না। অনেকটা ওই উজ্জ রেখে কথা বলা হয়, জলটা নিয়ে আসা হোক, খাওয়া হোক। কর্মবাচ্যে কর্মের প্রাধান্য পাবে, কিন্তু এখানে ঠাকুমা, ঠাকুমাটাকে কর্তা, তাহলে কর্তার প্রাধান্য পাচ্ছে। তাহলে অতি অবশ্যই কে মহাভারত পড়েন? ঠাকুমা মহাভারত পড়েন। তাহলে অতি অবশ্যই ঠাকুমা, কর্তা যেহেতু তাই এটি কর্তৃবাচ্য। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কর্তৃবাচ্য। 20 নম্বর প্রশ্ন, লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়ি দেখতে গিয়েছিলেন? এটা যারা যারা প্রফেসর শঙ্কু পড়েছো তারা অতি অবশ্যই জানো, যে প্রফেসর শঙ্কু হাঁটতে হাঁটতে কিন্তু কিটস তার বাড়ি দেখতে গেছিল। তাহলে সঠিক উত্তর অপশন সি, কিটস। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কিটস। পরবর্তী প্রশ্ন, অলৌকিক রচনা অনুসারে, আমরা জানি কর্তার সিং দুগ্গলের লেখা এটা, সাকা হলে বাড়িতে যা হয়। সাকাটা কি? সাকা হলে অর্থাৎ যখন কোনো কিছু বিশেষ উদ্দেশ্যে যখন নিজের প্রাণটাকে নিবেদন করা হয়। আমরা এখানে দেখেছিলাম যে যখন ইংরেজরা অত্যাচার করে ট্রেনে করে বন্দীদের নিয়ে যাচ্ছে, তখন একের পর এক মানুষ খাবার দেওয়ার জন্য কিভাবে রেল লাইনে শুয়ে থেকে লাশের পর লাশ কিন্তু সেখানে জড়ো হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ ট্রেনে কাটা পড়ে নিজেদের যে জীবন সেটা পর্যন্ত দিয়েছিল। এই ধরনের ঘটনা ঘটলে তখন বাড়িতে রান্না হয় না, অর্থাৎ অরন্ধন। অরন্ধন মানে রান্না হয় না। অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে যা হয় সেটা হচ্ছে অরন্ধন, অর্থাৎ রান্না বান্না হয় না। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, অরন্ধন। পরবর্তী প্রশ্ন, বসন্ত সেনা এবং চারু দত্ত শূদ্রকে যে নাটকের চরিত্র? এই নাটকের আরো চরিত্র আছে। চারু দত্তের ছেলে রোহসান আছে, রাজশালক বসন্তক আছে, মদনিকা সর্বিলাক আছে, মৈত্রেয় আছে, আরো সব চরিত্র আছে। তাহলে এটা কোন নাটকের? এটা হচ্ছে মৃচ্ছকটিক নাটক। সঠিক উত্তর মৃচ্ছকটিক, অপশন বি, মৃচ্ছকটিক নাটক।
নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তর বয়স কত? আমরা দেখেছি নানা রঙের দিন, সেখানে আহ, আহ, যে রজনীকান্ত রয়েছে সে তার যে সহচর রয়েছে তাকে বিভিন্ন রকম তার পূর্বেকার শাহজাহান নাটকে সে দিলদারের অভিনয় করত। আরো যে সকল অভিনয় তার 45 বছরের যে অভিনয়ের জীবন তার বিভিন্ন রকমের যে স্মৃতি রোমন্থন সেটা সে করছে, এবং এক্ষেত্রে তার বয়স হচ্ছে 68 বছর। তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 68 বছর, অপশন বি। পরবর্তী প্রশ্ন, নিচের যে স্বরধ্বনি দুটি সংযুক্ত করলে এমন একটি যৌগিক স্বরধ্বনি হয় যার লিখিত রূপ বাংলা ভাষায় আছে সেটি কি? আমরা জানি বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি দুটি, একটা ও আর একটা ওই। ও হয় ও আর রস্যও মিলে, আর ওই হয় ও আর রস্যই মিলে। তাহলে এখানে ও আর রস্যও রয়েছে, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি, ও বা ও যোগ রস্য। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ও যোগ রস্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হন কে? এটা একদম ভাষা সংস্কৃতির যে ক্রীড়া সংস্কৃতির যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে দিয়েছে। আমরা জানি উল্লেখযোগ্য যে বাঙালি একজন দাবাড়ু তিনি হলেন দিব্যেন্দু বড়ুয়া। বিশ্বনাথন আনন্দ কিন্তু বাংলা থেকে নয়, তা দিব্যেন্দু বড়ুয়া তিনি কিন্তু বাংলায় পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ, দিব্যেন্দু বড়ুয়া। পরবর্তী প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে হলেন? এবার অনেকের যেটা হয়েছে এই হরিচরণ বন্দ্যোপাধ্যায় আর জাস্ক এর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। কেন? কারণ জাস্কের নামটাও তারা শুনেছে একদম টেক্সট বইয়ে, আবার হরিচরণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বহু বছরের অক্লান্ত প্রচেষ্টায় অভিধান বা ডিকশনারি কিন্তু এনেছিলেন। এবার হচ্ছে এখানে বলেছে অভিধান বিজ্ঞান, অভিধান বলেনি কিন্তু, শুধু অভিধান বিজ্ঞান। অর্থাৎ এইটা নিয়ে যে আলোচনা, সে আলোচনার সূত্রপাতটা যার হাত ধরে হয়েছিল তিনি হচ্ছেন জাস্ক। এই নামটা তোমরা টেক্সট বই অতি অবশ্যই পাবে। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জাস্ক। পরবর্তী প্রশ্ন, মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটা কি? এটি হচ্ছে একটি নাটক। মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটি একটি নাটক। তাহলে 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নাটক। 28 নম্বর প্রশ্ন, খেতড়ি মহোৎসবে অভিনন্দিত হয়েছিল যে বৈষ্ণব কবি? অতি অবশ্যই বিদ্যাপতি চণ্ডীদাস তো প্রাক চৈতন্য যুগের, বলরাম দাস বাৎসল্য পর্যায়ের শ্রেষ্ঠ কবি, কিন্তু গোবিন্দ দাস কিন্তু খেতড়ি মহোৎসবে যেখানে বহু বৈষ্ণবের সমাবেশ ঘটেছিল সেখানে কিন্তু তিনি অভিনন্দিত হয়েছিলেন, প্রশংসিত হয়েছিলেন। তাহলে 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, গোবিন্দ দাস। পরবর্তী প্রশ্ন, বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তককে? তোমরা এটা একদম বইয়ে পাবে, তোমরা বই যদি টেক্সট বইতে অতি অবশ্যই এটা পেয়ে দেখেছো। এর সঠিক উত্তর সলিল চৌধুরী, এবং খুব ভালোভাবে দেওয়া আছে টেক্সট বই, যেখানে সঙ্গীত যে অংশটুকুনি রয়েছে ভাষা সংস্কৃতি। বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক হচ্ছেন সলিল চৌধুরী। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, সলিল চৌধুরী। পরবর্তী প্রশ্ন, মৃণাল সেন পরিচালিত একটি ছবি কি? নীল আকাশের নিচে, অশনি সংকেত, গঙ্গা, না তিতাস একটি নদীর নাম? দেখো, অনেকেই যেটা গুলিয়ে ফেলেছে অশনি সংকেত আর নীল আকাশের নিচে। অশনি সংকেত সত্যজিৎ রায়, গঙ্গা হচ্ছে রাজেন তরফদারের, কিন্তু নীল আকাশের নিচে এটাই কিন্তু মৃণাল সেনের পরিচালিত একটি ছবি। নীল আকাশের নিচে যে ছায়াছবি বা চলচ্চিত্রের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নীল আকাশের নিচে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন ড্যাশ কত গড়ে ইতিহাস? শূন্যস্থানে কি? না, নূতন নূতন কত গড়ে ইতিহাস, নূতন নূতন কত গড়ে ইতিহাস। তাহলে 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, নূতন। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নূতন, নূতন নূতন কত গড়ে ইতিহাস। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মিমুখর কি ধরনের রচনা? এখানে বিভূতিভূষণ অনেকটাই ডায়েরি মতো করে লিখেছিলেন, আর ডায়েরির বাংলা প্রতিশব্দ আমরা জানি যে দিনলিপি। তা সেক্ষেত্রে এর সঠিক উত্তর হবে দিনলিপি। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, দিনলিপি। পরবর্তী প্রশ্ন, বাকি ইতিহাস একটি কি?
বাদল সরকারের তোমরা জানো এখানে কিন্তু এমন একটা রচনা যেখানে বারে বারে ফ্ল্যাশব্যাকে যায়, তাই এটাকে কিন্তু সকলেই অ্যাবসার্ড একটি নাটকের মধ্যে ফেলেছে। তাহলে এর সঠিক উত্তর কিন্তু হবে অ্যাবসার্ড, কারণ এর মধ্যে কাব্য গুণ বা গীতিনাট্য বা পৌরাণিক কোনো আখ্যান নেই। এখানে এমন একটা ফ্ল্যাশব্যাকের মধ্যে দিয়ে বারবার করে পাঠককে ভাবিত করেছে, যেটা কিন্তু অ্যাবসার্ড ধর্মী একটি নাটক। তাহলে ৩৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর বাকি ইতিহাস অ্যাবসার্ড নাটক। ৩৩ নম্বর প্রশ্নের সঠিক অপশন অপশন বি, অ্যাবসার্ড নাটক। পরবর্তী প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল ড্যাশ, শূন্যস্থানে কি বসবে? না তোমরা জানো এটা টেক্সটেরই অংশ, তাই এখানে বসবে কাঠ কয়লা। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। তাহলে ৩৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কাঠ কয়লা। পরবর্তী প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতেই যে দুটি বারের উল্লেখ ছিল, তোমরা জানো এখানে দুটো এরকম বারের উল্লেখ ছিল, সেটি হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। তাহলে এই অপশনটা কোথায় আছে? না অপশন সি তে আছে। তাহলে ৩৫ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, শনি ও মঙ্গলবার। পরবর্তী প্রশ্ন ৩৬ নম্বর, কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার কে করেন? একটা সহজ প্রশ্ন, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। তাহলে ৩৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কারণ নীলরতন সরকার একজন ডাক্তার ছিলেন, রাধা গোবিন্দ কর যার নামে আরজি কর তিনি একজন ডাক্তার ছিলেন, চুনিলাল বসু একজন ফুটবলার ছিলেন। তাহলে কালাজ্বরের প্রতিষেধক আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ৩৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। পরবর্তী প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? খুব সহজ একটি প্রশ্ন, স্যার উইলিয়াম জোনসের হাত ধরে হয়েছিল এটা, কারণ বাকি তিনজনাই কিন্তু বাঙালি। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল স্যার উইলিয়াম জোনসের হাত ধরে। ৩৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, স্যার উইলিয়াম জোনস। পরবর্তী প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলধ্বজের প্রতি জনার পত্র সংখ্যা কটি? মানে এটা নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা কাব্যের কোন পত্র? সপ্তম, নবম, ত্রয়োদশ না একাদশ? এটা খুব সহজ একটা প্রশ্ন, বীরাঙ্গনা একাদশ। বীরাঙ্গনা কাব্যের একাদশ পত্র হচ্ছে নীলধ্বজের প্রতি জনা। ৩৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, একাদশ। পরবর্তী প্রশ্ন, মূর্খ থেকে মুখ, মুখ্যু, এখানে মুখ হয়ে গেছে, এটা মুখ্যু হবে। প্রশ্নটা ছিল ময় দীর্ঘ ক্ষয় রে মূর্খ, সেখান থেকে মুখ্যু, ময় রস্য ক্ষয় হসন্ত ক্ষয় রস্য। মুখ্যু বানানটা ময় রস্য ক্ষয় হসন্ত ক্ষয় রস্য। মূর্খ থেকে মুখ্যু, এটি কোন সমীভবনের উদাহরণ? প্রগত, পরাগত, বিষমী না অনন্য? তোমরা যদি বামনদেব দেখো সেক্ষেত্রে ডাইরেক্ট এই উদাহরণটা নেই, সেখানে তোমরা প্রগত দেখতে পাবে, তবে কারো কারো মতে পরাগত। আমরা প্রগত জানি, প্রথমে এর কারণে যখন পরেরটা পরিবর্তন হয় সেটা প্রগত, আর পরের ধ্বনির কারণে আগের ধ্বনি পরিবর্তন হলে সেটা পরাগত। এখানে দেখো মুখ্যু, ময়রস্যু ক্ষয় হসন্ত ক্ষয় রস্য, এটা সাধারণত পরাগত হিসেবে ধরছি আমরা। তবে আমরা ফাইনাল অ্যান্সার কি তোমরা সকলেই জানো, ২০ তারিখ বা ২১ তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে, তখন ওনারা যেটা ধরেছে। তোমরা যদি এরকম তোমাদেরকে অতি অবশ্যই 9-10 এর ক্ষেত্রে, 11-12 এর ক্ষেত্রেও মোটামুটি 5 দিন সময় দেবে। সেই 5 দিনে যদি তোমরা কোনো রকম কোনো কিছু তোমাদের কোয়েশ্চেন নিয়ে ডাউট থাকে, অতি অবশ্যই সেটা তোমরা তথ্য সমেত জানাতেই পারো। সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সার কি, এটা তো মডেল অ্যান্সার কি প্রকাশ হচ্ছে, ফাইনাল অ্যান্সার কির ক্ষেত্রে সেটা অতি অবশ্যই বিবেচনা করবে। ৩৯ নম্বর প্রশ্নের আমরা আপাত উত্তর ধরে রাখবো পরাগত সমীভবন, অপশন বি। পরবর্তী প্রশ্ন, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ, এটি কত সালে? এই অপশনটা বাঁচতে গিয়ে অনেকেই কিন্তু যদি সাল মুখস্থ নাও থাকে তবু কিন্তু অনেকে করে আসতে পারবে। দেখো একমাত্র একটা অপশনই কিন্তু তোমাদের দেখো যে 1800 রয়েছে, বাকি সব 1900 দিয়ে, 1907, 1909, 1910, 1875 রয়েছে। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর 1875 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, কর্তার ভূত গল্পে ভুতুড়ে জেলখানার দারোগা কে ছিল? আমরা জানি কর্তার ভূতে মানুষের যে অন্ধ কুসংস্কার, ভেতর মনের যে ভেতরকার ভয়, সেই সকল কিছু তুলে ধরেছেন, এবং এখানে একটি জায়গায় টেক্সটে লেখাও রয়েছে। বারবার কিন্তু বলতাম যে ক্লাসে যে খুঁটিয়ে টেক্সট পড়ো, এবং এর মধ্যেও বলেছি যে তোমরা ভাষা সাহিত্যের ইতিহাসের
যে অংশটা রয়েছে বা ভাষা সংস্কৃতি ইতিহাসের যে অংশটা রয়েছে থরলি তোমরা রিডিং দিতে থাকো, সেইটারই কিন্তু আজকে উপকার পাবে যারা যারা কথাটা শুনেছো। টেক্সটের ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে সঠিক উত্তর ভূতের নায়েব। ৪১ নম্বর প্রশ্নের সঠিক উত্তর ভূতের নায়েব। পরবর্তী প্রশ্ন, ছাতির বদলে হাতি রচনায় যে বন্দরের উল্লেখ আছে। আমরা জানি ছাতির বদলে হাতি, একজন একটি ছাতি দেয়, তার পরিবর্তে যারা ব্যবসাদার তার থেকে হাতির সমতুল্য কিভাবে টাকা উসুল করে, তাই এর নাম হচ্ছে ছাতির বদলে হাতি। আমরা আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় একটা রচনা, সেখানের বিভিন্ন রকম গল্প আমরা পড়েছিলাম, সেখানে আমরা হালুয়াঘাট বন্দরের কিন্তু উল্লেখ পেয়েছি। হালুয়াঘাট বন্দর। তাহলে ৪২ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, হালুয়াঘাট বন্দর। পরবর্তী প্রশ্ন, রোগা শালিকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো শিকার কবিতায় যার কথা এখানে বলা হয়েছে। আমরা জানি শিকার কবিতায় প্রথমে একটা ভোরবেলা রূপ, তারপরে হরিণের একটা রূপ, কিছু ফ্ল্যাশব্যাক, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক সভ্যতার একটা বীভৎস রূপ, যে কিভাবে হরিণটাকে শিকার করে নাগরিক সভ্যতার যে কুটিল মানুষগুলো তারা গল্পের করতে করতে সে হরিণের মাংস আর কি আগুনে আহ, রান্নার উপযোগী করে তুলছে। এখানে কিন্তু অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। তাহলে ৪৩ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। তোমরা টেক্সট যারা যারা ভালো করে পড়েছো অতি অবশ্যই তোমরা জানো এটা। শিকার কবিতাটা প্রথমে মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল, তারপরে বনলতা সেনের কিন্তু অন্তর্গত হয়েছিল। যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাব। কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কি? দেখো আগের বার কোনি থেকে কিন্তু তার দাদার নাম এরকম একটা প্রশ্ন এসেছিল, অর্থাৎ 9-10-এ। এবার দিয়েছে তার ভাইয়ের নাম। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশন এ, গোপাল। ৪৪ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, গোপাল। পরবর্তী প্রশ্ন, একটি প্রাচীন ভারতীয় লিপির নাম। দেখো ফিনিশীয়, কিউনিফর্ম, সিরিলি এগুলো কিন্তু একটু বাইরের লিপি, আর ব্রাহ্মী খরচটি এটা কিন্তু হচ্ছে ভারতের, মোটামুটি এর সাথে যোগ রয়েছে। ব্রাহ্মী লিপি এখানে অপশনে রয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হচ্ছে ৪৫ নম্বর প্রশ্নের অপশন এ, ব্রাহ্মী। পরবর্তী প্রশ্ন, ভাগবতে যে দুটি স্কন্দ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত। আমরা জানি মালাধর বসু দশম এবং একাদশ স্কন্দের অনুবাদ করেছিলেন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দশম ও একাদশ। পরবর্তী প্রশ্ন, নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষেরা কি ছিলেন? আমরা নিরুদ্দেশ গল্পে দেখেছি শোভন হারিয়ে যায়, তারপরে যখন আবার বেশ কিছুদিন পর বাড়িতে ফিরে আসে, যখন তার মা প্রায় রোগশয্যায়, তখন আসল শোভন এলেও কিন্তু তাকে কেউ চিনতে পারে না, কারণ এর আগে প্রচুর লোক এরকম এসে ঠকিয়ে গেছে। এবং এখানে আমরা কিন্তু টেক্সটে দেখতে পাই যে শোভনের পূর্বপুরুষেরা ছিলেন জমিদার। তাহলে ৪৭ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, জমিদার। পরবর্তী প্রশ্ন, সমান উদর যার তাকে বলে সহোদর, এটি যে সমাসের উদাহরণ। সমান শব্দ রয়েছে, শেষে যার বা যাহার থাকলে বহুব্রীহি। দেখো সহার্থক থাকলে যে হাতের সহিত হাতের যুদ্ধ, এটা হচ্ছে হাতাহাতি। তাহলে শহীদ থাকলে সহার্থক, নঙর্থক থাকলে নাই থাকবে, মধ্যপদলোপী থাকলে মধ্যপদটা অবলুপ্ত হয়ে যাবে। কিন্তু এখানে মধ্যপদ অবলুপ্ত হলো, এখানে সমান কথাটা আছে, তাই এটা সমানাধিকরণ বহুব্রীহি কিন্তু হবে। ৪৮ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সমানাধিকরণ বহুব্রীহি। পরবর্তী প্রশ্ন, ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল। উৎসবের পরিবার যখন মাতলার জলে ভেসে যাচ্ছে, তখন তার গ্রামেরই একজন বোন, দূর সম্পর্কের বোন আর কি, গ্রামের আর কি, সে নিয়ে নিয়ে এসেছিল কলকাতায়, একবার সে যেখানে কাজ করে সেখানে কি যে, এবং দেখতে পাচ্ছি সেখানকার যখন কর্তাবাবু মারা যাচ্ছে তখন তাকে প্রচুর, মারা যাওয়ার আগে যে যজ্ঞ হচ্ছে তাকে সুসুস্থ করবার জন্য সেখানে তাকে প্রচুর বেল কাঠ কাটতে হচ্ছে। সেখানে আমরা বাসিনীর নামটা কিন্তু দেখছি, যে বাসিনী কিন্তু উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল। ৪৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, বাসিনী। পরবর্তী প্রশ্ন, আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার প্রাপ্তির সাল। এরকম আরেকটা নোবেল পুরস্কারও কিন্তু 9-10 এসেছে। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর ১৯৫৪। সঠিক উত্তর ১৯৫৪। ৫০ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ১৯৫৪।
পরবর্তী প্রশ্ন, কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতাটির লেখককে। দেখবে কল্লোল পত্রিকাটা কিন্তু চালু হচ্ছে জিসি নাগ বা গোকুলচন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাস এদের সহায়তায়। বুদ্ধদেব বসু লিখছে কবিতা নামক একটা কবিতা, কিন্তু কল্লোল নামক কবিতাটা লিখছে কিন্তু দীনেশ রঞ্জন দাস। তাহলে সঠিক উত্তর 51 নম্বর প্রশ্নের অপশন সি, দীনেশ রঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি রয়েছে দেবী গল্পে। যদিও আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, কিন্তু দেবী এটা কিন্তু লেখা হচ্ছে, এই দেবী এই চরিত্রটি কিন্তু দয়াময়ী, মাফ করবে, দয়াময়ী চরিত্রটি কিন্তু দেবী গল্পে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। তাহলে 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি রয়েছে দেবী গল্পে। তাহলে 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, দেবী। পরবর্তী প্রশ্ন, ল ধ্বনিটি কি? পার্শ্বিক ধ্বনি, নাসিক্য ধ্বনি, কম্পিত ধ্বনি না উষ্ণ ধ্বনি? দেখো, ল শব্দটা যখনই আমরা উচ্চারণ করছি একটু মাইনিউটলি যদি খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে উচ্চারণ করো, দেখবে জিভের দুপাশ দিয়ে যেন হাওয়া বেরিয়ে আসছে। ল, জিভের দুটো পাশে যেন একটা কিছু অনুভব করছো। যেহেতু দুপাশের থেকে হাওয়া বেরিয়ে আসছে ল উচ্চারণ করতে গিয়ে, তাই এটি পার্শ্বিক ধ্বনি, একটাই পার্শ্বিক ধ্বনি আছে। তাহলে 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ল, পার্শ্বিক ধ্বনি। র কিন্তু কম্পিত ধ্বনি, কিন্তু ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। পরের প্রশ্ন, রক্তের অক্ষরে অক্ষরে দেখিলাম ড্যাশ রূপনারায়ণের কুলে কবিতায় কবি যা দেখলেন। এখানে কি দেখেছিলেন কবি? প্রচুর মৃত্যু যন্ত্রণার মধ্যে দিয়ে জীবনের সত্যটাকে উপলব্ধি করেছিলেন। কারণ রবীন্দ্রনাথ জীবনে প্রচুর মৃত্যুকে দেখেছেন, তার বৌদিমণি কাদম্বরী দেবীর মৃত্যু দেখেছে, তার নিজের স্ত্রীর মৃত্যু দেখেছে, তার সন্তানদের মৃত্যু দেখেছে। সেখানে তিনি উপলব্ধি করছেন, কি উপলব্ধি করছেন? আপনার রূপ। তোমরা টেক্সটে এই বাক্যবন্ধটা কিন্তু দেখতে পাবে যে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, আপনার রূপ। পরবর্তী প্রশ্ন, উপেন্দ্রনাথ দাশের লেখা সুরেন্দ্র বিনোদিনী নাটকটি প্রকাশিত হয় কত সালে? এটা অনেকেরই হয়তো একটু আনকমন লাগতে পারে, কিন্তু একটুখানি যদি তোমরা সাহিত্যের রূপরীতিটা একটুখানি অন্য দু একটি বই ঘেটে পড়ো তাহলে হয়তো পারবে। দেখো, দু একটা প্রশ্ন তো একটু স্ট্যান্ডার্ড মেনটেন তো করবেই। যদিও আজকের প্রশ্ন তুলনামূলক বিচারে 9-10 এর থেকে বেশ ভালোই স্ট্যান্ডার্ড হয়েছে। যাই হোক, তা এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1875 খ্রিস্টাব্দ। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, 1875 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, পড়শি যদি আমায় ছুতো, পড়শি ছুলে কি হবে? না যম যাতনা দূর হবে। 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, যম যাতনা দূর হবে। পরবর্তী প্রশ্ন, হাসি খুশি গ্রন্থটির রচয়িতা কে? আমরা ছোটবেলায় সবাই এই বইটা পড়েছি এবং এখনো ট্রেনে বিক্রি হয়। সেটা কি? যোগীন্দ্রনাথ সরকার। আরে সুকুমার রায় তো লিখেছিল আবোল তাবোল। যোগীন্দ্রনাথ সরকার কিন্তু সঠিক উত্তর, হাসি খুশি গ্রন্থটির রচয়িতা যোগীন্দ্রনাথ সরকার। একদম বই থেকে দিয়েছে প্রশ্নটা। 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, যোগীন্দ্রনাথ সরকার। 58 নম্বর প্রশ্ন, কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কি? এটাও তোমরা দেখতে পাবে টেক্সটে, একদম শুরুতেই যদি দেখো তাহলে দেখতে পাবে ভাষা সংস্কৃতি চ্যাপ্টার গুলোতে, চৌর পঞ্চাশিকা বিলহনের রচিত, চৌর পঞ্চাশিকা। 58 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, চৌর পঞ্চাশিকা। পরবর্তী প্রশ্ন, গুরু নাট্যাংশে অচলায়তনের আচার্যের নাম কি ছিল? না, অচলায়তনের আচার্যের নাম ছিল অদিন পুণ্য। অদিন পুণ্য। সুতসন্ত নাম ছিল কার? উপাচার্য বা উপাধ্যায়ের নাম ছিল। আর মহাপঞ্চক তো পঞ্চকের দাদা, দাদার নাম ছিল, যে প্রচন্ড গোড়া রক্ষণশীল ছিল। আর দাদা ঠাকুর তো ওই জুনক জাতিদের নেতা ছিল। তা অদিন পুণ্য এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর। 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আচার্য ছিলেন অদিন পুণ্য। শেষ প্রশ্ন, ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতাকে? একদম সহজ একটা প্রশ্ন, না সত্যেন্দ্রনাথ দত্ত। 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সত্যেন্দ্রনাথ দত্ত ফুলের ফসল কাব্যগ্রন্থের রচয়িতা।
তাহলে এই হচ্ছে আজকে আমাদের 11-12 এর